नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, আইএসএল নিয়ে এবং ইস্ট বেঙ্গলকে নিয়েও আলোচনা রয়েছে আমাদের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আজকে আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো ভাই হাড্ডাহাড্ডি কিন্তু আজকে খেলা হয়েছে। নর্থ ইস্ট তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল কেরালার সঙ্গে। নর্থ ইস্ট তারাও 14টা শট করেছে, কেরালা তারাও 14টা শট করেছে। শট অন টার্গেটের দিকে দেখতে গেলে 3টে শট অন টার্গেট নর্থ ইস্টের ছিল এবং 5টা শট অন টার্গেট কিন্তু কেরালার ছিল। এবং বল পজিশন দুটো দলই মোটামুটি কাছাকাছি রাখার চেষ্টা করেছে। কেরালা একটু বেশি বল পজিশন রেখেছে, কিন্তু ম্যাচের রেজাল্ট এক হয়েছে। আলাদিন একটা সহজতম ফ্রি কিক পেয়েছিল, সেখান থেকে সচিন সুরেশের একদম ভুল, বলটা ঠিকঠাক ধরতেই পারলো না। হাতের বল কিভাবে গোল খায় সত্যি জানা নেই, তারপরও কিন্তু সচিন সুরেশ বেশ ভালো গোলকিপিং করেছে। ওই একটাই ভুল, সেখান থেকে কিন্তু নর্থ ইস্ট গোল করে দেয়। পরবর্তী সময় নোয়া সাদুই সে কিন্তু একদম দারুণভাবে মাঝমাঠ থেকে একটা তার জন্য থ্রু বল এসেছিল এবং 2-3জন প্লেয়ার ছিল এবং দূর থেকে বক্সের বাইরে থেকে শট অন টার্গেট, সেখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি গোল ফিরিয়ে দেয় এবং 1-1 গোল হয়। এবং পরবর্তী সময় কিন্তু নর্থ ইস্টের হয়ে আসির আক্তার সে রেড কার্ড খায় এবং তারপরে 82 মিনিটের পরের যে গেম টাইমটা সেটা কিন্তু নর্থ ইস্টকে 10 জনেই খেলতে হয় এবং 10 জনে খেললেও কিন্তু তারা ঘরের মাঠে একটা পয়েন্ট পেয়েছে। আজকে কেরালা যথেষ্ট ভালো খেলেছে। শেষের দিকে যেভাবে আইম্যান মানে সহজতম সুযোগ মিস করলো, গোলকিপারও বিট হয়ে গিয়েছিল, তো সেখানে কিন্তু জিবাকর প্রশংসা করছে হয়। দারুণ ডিফেন্ডিং করে কিন্তু সেই একদম গোল লাইন ক্লিয়ারেন্স যাকে বলে, সেখান থেকে কিন্তু বলটাকে সেভ করে দেয়। পরবর্তী সময় কিন্তু আরও বেশ কয়েকটা চান্স কেরালা পেল, সেখান থেকে আর গোলের মুখ খোলেনি। তো দারুণ একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে। তো এরকম ম্যাচ দেখতে সত্যিই ভালো লাগে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু ট্রান্সফার আপডেটের দিকে, তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে একজন প্লেয়ারের কিন্তু হোম কামিং হতে চলেছে। তারই কিন্তু অনেক দিন বাদে আজকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। প্লেয়ারটার অন্য কেউ নয়, 33 বছর বয়সী রাইট ব্যাক, এছাড়া ডিফেন্সিভ মিড মাঝমাঠের প্লেয়ার, ভার্সেটাইল প্লেয়ার এডুইন সিডনি ভনসফল। তো এডুইনকে আমরা এবছরে লাল হলুদ জার্সি গায়ে ভাই সিএফএল খেলতে দেখেছি, আর সত্যি এডুইনের জন্য আমার প্রচুর খারাপ লাগে। তাকে যেভাবে ধুমধাম করে নিয়ে আসা হলো, একদম তাকে ব্যবহার করতে পারেনি ইস্টবেঙ্গল। লাস্ট সিজনেও গেম টাইমের খুবই অভাব। এই বছর তো সিনিয়র দলের সঙ্গে কোনো রকম প্র্যাকটিসই নয়, রিজার্ভ টিমে সে খেলছিল এবং সিএফএলে ভাই ভালো খেলছিল, গোলও করছিল। তো তখনই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে এডুইন থাকছে না, সে কিন্তু হোমকামিং সে আবারও চেন্নাইয়ে ফিরে যাচ্ছে। পরবর্তী সময় ইস্টবেঙ্গলের সঙ্গে তার কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যায় এবং কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যাওয়ার পর সে বর্তমানে ফ্রি প্লেয়ার ছিল এবং আজকে অফিসিয়ালি চেন্নাই এফসির তরফ থেকে একটা খুব সুন্দর ভিডিও করে আজকে এডুইনের আবার ওয়েলকাম জানানো হয়েছে। এডুইনকে কিন্তু এবারে আমরা চেন্নাই এফসি জার্সি গায়ে আইএসএলে দেখব। সিএফএল থেকে ভাই সরাসরি চেন্নাইয়ের আইএসএল দলে সুযোগ পায়, সেখানে ইস্টবেঙ্গলে সুযোগ পায় না, ভাবতেও খারাপ লাগে। তো কেন সুযোগ পেল না সত্যি ভাই জানা নেই। তো এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি, তোমরা অনেকেই জানতে চাইছিলে যে সাউল ক্রেসপোর তো ডেঙ্গু হয়েছিল, সে বর্তমানে কীরকম রয়েছে, কবে ম্যাচ খেলবে। তো দেখো সাউল ক্রেসপোর কোনো রকম খবর বাইরে লিক হচ্ছে না, কেন জানি না। সে আদেও কলকাতায় রয়েছে নাকি দেশে ফিরে গেছে না কি পজিশনে রয়েছে ভাই কেউ কোনো রকম কিচ্ছু জানে না। সেই লাস্ট মানে ম্যাচ খেলার আগের দিন যখন মিটিংয়ে এসেছিল, টিম মিটিংয়ে, তারপর থেকে কিন্তু সাউল ক্রেসপোকে কোনো রকমভাবে দেখা যায়নি। তো আমরা চাই দ্রুত সে সুস্থ হয়ে উঠুক, আর কোনো রকম যদি তার কোনো রকম খবর পাই জানিয়ে দেব। খুব সম্ভবত পরবর্তী যে জামশেদপুর ম্যাচ, সেই ম্যাচে কিন্তু সাউল ক্রেসপো না খেলার সম্ভাবনা রয়েছে। এবার যদি দ্রুত সুস্থ হয়ে যায় তাহলে হয়তো কিছু মিনিট হলেও তাকে গেম টাইম দেবে, কিন্তু ডেঙ্গু থেকে কাটিয়ে এসে এত তাড়াতাড়ি তাকে ম্যাচ খেলালে কিন্তু পরবর্তী সময় সেটা সমস্যা বাড়বে। তার থেকে ভাই রেস্ট দিয়ে দেওয়া হোক, প্লেয়ার পুরো সুস্থ হয়ে মাঠে ফিরুক, সেটাই আমরা চাই। আর এরপরে আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো। একজন ব্রাজিলিয়ান প্লেয়ার যে কিন্তু খুবই একটা বড় লিগ, আলবানিয়া টপ লিগে কিন্তু খেলছিল, সেখান থেকে কিন্তু এবার আইএসএলে আসতে চলেছে। তো খুব ভালো ভালো কিন্তু সাইনিং এবছরে আমরা আইএসএলে দেখতে পাচ্ছি। সেই রকমভাবেই কিন্তু 29 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার আন্দেই আলবা,
তো এই প্লেয়ারকে কিন্তু এবার অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদের জার্সি গায়ে কিন্তু আমরা এই আলবাকে দেখতে পাবো আইএসএলে, একদম অফিসিয়ালি ডিনল্যান্ড হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সে চলে আসছে হায়দ্রাবাদের শিবিরে যোগদান করতে এবং আইএসএলে খেলতে। এবং লাস্ট সিজন কিন্তু সে একদম টপ ডিভিশন লিগে খেলে এসেছে, আলবেনিয়ার টপ ডিভিশন লিগে। সেখানে কিন্তু 27টা ম্যাচে বলতে গেলে রেগুলারই ম্যাচ খেলেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল এবং ফ্রি প্লেয়ার ছিল, এবং ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু তাকে এবার সাইন করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ। তো দেখা যাক কীরকম পারফরমেন্স করতে পারে এই আলবা। এরপর যদি আমরা একটুখানি মোহনবাগানের আপডেট নিয়ে কথা বলি, ভাই মোহনবাগানকে কিন্তু এবার নোংরাভাবে আক্রমণ করলো বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে ট্র্যাক্টর এফসির একটা ফ্যান পেজ। আজকে কিন্তু একটা স্ক্রিনশট খুবই ভাইরাল হয়েছে, একটা মানে পোস্টও খুব ভাইরাল হয়েছে, যে ট্র্যাক্টর এফসি একটা ফ্যান পেজ, তারা তাদের মতনভাবে তাদের নাম দিয়েছে তাদের, এবং ফলোয়ার সংখ্যাও বেশ ভালো। তারা কিন্তু আজকে মোহনবাগানকে একদম জঘন্যভাবে অপমান করেছে, যে মোহনবাগান নাকি ভয়ে খেলতে আসছে না ট্র্যাক্টর এফসির সঙ্গে, কারণ এই যে 1 লাখ দর্শকের সামনে 10 গোল তাদের হজম করতে হবে, তার থেকে ভালো 3 গোল তাদের দিয়ে দেওয়া হবে, ওয়াক ওভার পেয়ে 3 গোল যুক্ত হয়ে যাবে ট্র্যাক্টরের, সেটা কিন্তু মোহনবাগানের জন্য ভালো হবে। ভাই মোহনবাগান শুধু মোহনবাগান সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে যাচ্ছে না, মোহনবাগান যাচ্ছে একটা ইন্ডিয়ার ক্লাব হয়ে। আজকে এই যে নোংরাভাবে একটা অপমান করা হলো, হয়তো আমরা ট্র্যাক্টরকে হারানোর পজিশানে এখনও সেই লেভেলে ফুটবল আমাদের ভারতের কোনো দলই খেলতে পারবে না, কিন্তু তাদের আটকে দেওয়ার ক্ষমতাও রয়েছে আমাদের। আমি তো মনে করি আমাদের প্লেয়াররা যদি মনে করে যে এই যে অপমান, এই অপমানের বদলা নেব, তাহলে কিন্তু প্লেয়াররা অবশ্যই নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটা অন্তত ড্র রাখার চেষ্টা করবে। 10-0 নাকি ম্যাচ ড্র হয় সেদিকে নজর থাকবে। এখন কিন্তু সিকিউরিটি প্রবলেমের জন্য এই ম্যাচটা না হওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনকি ম্যাচটা অন্য কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ারও চেষ্টা চলছে। লাস্ট সিজনেও আমরা দেখেছিলাম বসুন্ধরার সঙ্গে মোহনবাগানের যেটা ম্যাচ হয়েছিল কলকাতায়, তখন দশমীর দিন, তো সেই সময় কলকাতায় ম্যাচটা না হয়ে সেটা ভুবনেশ্বরে হয়েছিল। তো দেখা যাক এইভাবেও যদি ম্যাচটা অন্য কোনো জায়গা থেকে নিয়ে যাওয়া যায়, কারণ এখন ইরানের অবস্থা খুবই খারাপ, সিকিউরিটি প্রবলেম, তো সেই কারণে যদি ম্যাচটা অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে ম্যাচটা আয়োজন করা যায় খুবই ভালো হবে। এবং মোহনবাগান টিকিট, সেখানকার সমস্ত পাসপোর্ট ভিসার ব্যাপার যা ছিল সমস্ত কিছু করে ফেলেছিল, এমনকি হোটেল বুকও তাদের কমপ্লিট হয়ে গেছিলো। অনেক টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয়েছিল এই ম্যাচটা খেলতে যাওয়ার জন্য। তারা ভাই যদি ভয়ই পেত তাহলে তো কোনো রকম কিছু করতোই না। তোমাদের দেশের সমস্যা হচ্ছে তোমরা তোমাদের সমস্যা না ঠিক করতে পেরে তোমরা ইন্ডিয়ার একটা ক্লাবকে এরকমভাবে অপমান করছো। তো ভাই তোমাদেরও আসতে হবে ইন্ডিয়াতেই খেলতে, এখানেও কিন্তু ভয়ঙ্কর খেলা হবে। সেদিন যুব ভারতীয় ভর্তি থাকবে, সেদিন ভাই এসে 10-0 গোলে জিতে দেখিয়ে যেও। তো এটা কিন্তু চ্যালেঞ্জ রইল। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।